নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়ামৃগ। চলুন শুরু করা যাক। এই কাহিনীটি আমার নিজস্ব নয়, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে ধূম বিশেষ সহযোগে ইহার উৎপত্তি হয় নাই। তাই সর্বাগ্রে নিজের সমস্ত দাবি দাওয়া তুলিয়া লওয়া উচিত বিবেচনা করিতেছি। যে হঠাৎ লব্ধ বন্ধুটির মুখে এই কাহিনী শুনিয়াছিলাম, তিনি নিজের চারিধারে এমন একটি দুর্ভেদ্য রহস্যের জাল রচনা করিয়া রাখিয়াছিলেন যে তাহার গল্পকে ছাপাইয়া তাহার নিজের সম্বন্ধেই একটা প্রবল কৌতূহল আমার মনে রহিয়া গিয়াছে। মাত্র 2 বার তাহাকে দেখিয়াছিলাম, তারপর তিনি সহসাও অন্তর্হিত হইয়া গেলেন। জানি না এখন তিনি কোথায়। হয়তো শ্যাম দেশের উত্তর পূর্ব অঞ্চলের দুরারোহ গিরিসংকটের মধ্যে সেই অদ্ভুত মায়ামৃগের সন্ধান করিয়া ফিরিতেছেন। তবে নিশ্চয়ভাবে বলিতে পারি না। শুনিয়াছি বড় বড় শিকারীদের কথা একটু লবণ সহযোগে গ্রহণ করিতে হয়। এই কাহিনী আমি যেমনটি শুনিয়াছিলাম ঠিক তেমনটি লিপিবদ্ধ করিব। কয়টি স্থানে বুঝিতে পারি নাই, সুতরাং কাহাকেও বুঝাইতে পারিব না। ভরসা শুধু এই, যাহারা ইহা পড়িবেন তাহারা সকলেই আমার অপেক্ষা অধিক বুদ্ধিমান। বুঝিবার মতো ইঙ্গিত কিছু থাকিলে তারা নিশ্চয়ই বুঝিয়া লইবেন, এবং কাহিনীটি যদি নিছক আষাঢ়ে গল্পই হয়, তা হইলেও তাহাদের ধরিয়া ফেলিতে বিলম্ব হইবে না। আমি কেবল মাছি মারা ভাবে অবিকল পুনরাবৃত্তি করিয়া খালাস। গত শীতকালে একদিন দুপুরবেলা হঠাৎ খেয়াল হইল পক্ষী শিকারে বাহির হইব। বড়দিনের ছুটি যাইতেছে, শীতও বেশ কনকনে। বৎসরের মধ্যে ঠিক এই সময়টাতে কেন জানি না পক্ষী জাতির ওপর নিদারুণ জিঘাংসা জাগিয়া ওঠে। সঙ্গী পাইলাম না, একাই বাইসাইকেল আরোহণে বাহির হইয়া পড়িলাম। শহরের 4-5 মাইলের মধ্যে একটি প্রকাণ্ড বন আছে। শস্যপুষ্ট নানা জাতীয় পক্ষী এই সময় তাহাতে ভিড় করিয়া থাকে। সারা দুপুরটা জঙ্গলের মধ্যে মন্দ কাটিল না। কয়েকটা পাখিও জোগাড় হইল, কিন্তু অপরাহ্নে বাড়ি ফিরিবার কথা যখন স্মরণ হইল, তখন দেখি অজ্ঞাতে শিকারের সন্ধানে ঘুরিতে ঘুরিতে অনেক দূর আসিয়া পড়িয়াছি, প্রায় 12 মাইল। শরীরও বেশ ক্লান্ত হইয়াছে, এবং পাকস্থলী অত্যন্ত নির্লজ্জভাবে নিজের রিক্ততা ঘোষণা করিতে আরম্ভ করিয়াছে। শীঘ্র বাড়ি পৌঁছানো হইবে। বন হইতে পাকা সড়কে উঠিয়া গৃহাভিমুখে বাইসাইকেলে চালাইলাম। গৈরিক ধুলায় সমাচ্ছন্ন পথ, দুধারে কখনো অররের ঘন পল্লব ক্ষেত্র, কখনো নিশিন্দির ঝাড়, কখনো বা ধূমচন্দ্রাতপে ঢাকা ক্ষুদ্র 2-1টি বস্তি। যথাসম্ভব দ্রুত বেগে চালিয়াছি। আলো থাকিতে থাকিতে বাড়ি পৌঁছতে পারিলে ভালো, কারণ বাইসাইকেলের বাতি আনিতে ভুলিয়া গিয়াছি। দিনের আলো ক্রমে নিভিয়া আসিতে লাগিল। গোখুর ধুলায় শীত সন্ধ্যার অবসন্ন দীপ্তি আরও নিষ্প্রভ হইয়া গেল। এই আধা আলো অন্ধকারের ভিতর দিয়া নিষ্করুণ দীর্ঘ পথটা মৃত সর্পের মতো পড়িয়া আছে মনে হইল। 4-5 মাইল অতিক্রম করিবার পর দেখিলাম হাত 2-একটা শীতের হাওয়ায় অসাড় হইয়া আসিতেছে। বাইসাইকেলের হ্যান্ডেল ধরিয়া আছি কিনা টের পাইতেছি না। 2-1 বার ক্ষুদ্র ইটের টুকরোর ঠোকা খাইয়া পরিপরি হইয়া বাঁচিয়ে গেলাম। রাস্তার ওপর কোথায় কি বিঘ্ন আছে আর ভালো দেখিতে পাইতেছি না। আরও কিছু দূর গিয়া বাইসাইকেল হইতে নামিতে হইল। দ্বিচক্রযানে আরোহণ আর নিরাপদ নয়। এই স্থানে বাইসাইকেল হইতে আছাড় খাইলে অবস্থা আরও সঙ্গীন হইয়া উঠিবে। এইবার সমস্ত চেতনাকে অবসন্ন করিয়া নিজের অবস্থানটি পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম হইল। পৌষ মাসের অন্ধকার রাত্রে ক্ষুধার্ত ক্লান্ত দেহ লইয়া গৃহ হইতে 6-7 মাইল দূরে পথের মাঝখানে দাঁড়াইয়া আছি। কোথাও জনপ্রাণী নাই।
সঙ্গীর মধ্যে কয়েকটা মৃত পক্ষী, একটি ভারী বন্দুক এবং ততোধিক ভারী অকর্মণ্য দ্বিচক্রযান। এগুলিকে বহন করিয়া বাড়ি পৌঁছতে হইবে। পথ পরিচিত বটে, কিন্তু অন্ধকারে দিগ্ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম নয়। নিজের অবস্থার কথা চিন্তা করিয়া নৈরাশ্যে হাত পাজানো শিথিল হইয়া গেল। কিন্তু তবু দাঁড়াইয়া থাকিলে চলিবে না, দিল্লি দূরস্থ, যেমন করিয়া হোক বাড়ি পৌঁছানো চাই। বাইসাইকেল ঠেলিয়া হাঁটিতে আরম্ভ করিলাম। এই দুঃসময়েও কবির বাক্য মনে পড়িয়া গেল, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করে না পাখা। কবির বিহঙ্গের অবস্থা আমার অপেক্ষা শোচনীয় হইয়াছিল বলিয়া মনে হইল না। বোধহয় 1 ঘণ্টা এইভাবে চলিলাম। শীতে, ক্ষুধায়, ক্লান্তিতে শরীর অবশ হইয়া গিয়াছিল। মনটাও সেই সঙ্গে কেমন যেন আচ্ছন্ন ও সারহীন হইয়া পড়িয়াছিল। হঠাৎ সচেতন হইয়া মনে হইল পথ হারাইয়া ফেলিয়াছি, কারণ পায়ের নিচে পাকা রাস্তার কঠিন প্রস্তরময় স্পর্শ আর পাইতেছি না। হয় কাঁচা পথে নামিয়া আসিয়াছি, নয়তো অজ্ঞাতসারে মাঠের মাঝখানে উপস্থিত হইয়াছি। সভয়ে দাঁড়িয়া পড়িলাম। রন্ধ্রহীন অন্ধকারে পৃথিবীর সমস্ত দৃশ্য লোপিয়া মুছিয়া একাকার হইয়া গেছে। কোনো দিকে দৃষ্টি চলে না। কেবল ঊর্ধ্বে নক্ষত্রগুলো শিকারী জন্তু নিষ্করণের চক্ষুর মতো আমার পানে নির্নিমিষে লুব্ধতায় তাকিয়ে আছে। এই নতুন বিপদপাতের ধাক্কাটা সামলাইয়া লইয়া ভাবিলাম, যেদিকেই হোক চলিতে যখন হইবেই, তখন সামনে চলাই ভালো। পিছু ফিরলে হয়তো আবার জঙ্গলের দিকে চলিয়া যাইব। এইটা যদি কাঁচা রাস্তাই হয়, তবে ইহার প্রান্তে নিশ্চয়ই লোকালয় আছে। একটা মানুষের সাক্ষাৎ পাইলে আর ভাবনা নাই। লোকালয় ও মানুষের সাক্ষাৎকার যে একেবারে আসন্ন হইয়া পড়িয়াছে, তাহা তখনও বুঝিতে পারি নাই। দুপা অগ্রসর হইয়াছি, এমন সময় চোখের ওপর একটা তীব্র আলোক জ্বলিয়া উঠিল এবং আলোকের পশ্চাৎ হইতে কড়া সুরে প্রশ্ন ছিল, কে, কন হ্যায়? আলোকের অসহ্য দূরতা হইতে অনভ্যস্ত চক্ষুকে বাঁচাইবার জন্য 1 হাত আপনা হইতেই মুখের সম্মুখে আসিয়া আড়াল করিয়া দাঁড়াইল। তখন আরো কড়া হুকুম আসিল, হাত নামাও, কে তুমি? হাত নামাইলাম, কিন্তু কি বলিয়া নিজের পরিচয় দিবা ভাবিয়া পাইলাম না। দুবার আমি আমি বলিয়া থামিয়া গেলাম। আলোকধারী আরো কাছে আসিয়া আমাকে আপাত মস্তক নিরীক্ষণ করিল। এতক্ষণে আমার চক্ষু আলোকে অভ্যস্ত হয়েছিল। দেখিলাম আলোকটা যত তীব্র মনে করেছিলাম তত তীব্র নয়, একটা সাধারণ বৈদ্যুতিক টর্চ। আলোকধারীকেও আবছায়া ভাবে দেখিতে পাইলাম। সে বাঁ হাতে টর্চ ধরিয়াছে, ডান হাতে কি একটা জিনিস আমার দিকে নির্দেশ করিয়াছে। আলোকধারী আবার কথা কইল, এবার সুর বেশ নরম। বলিল, আপনি বাঙালি দেখছি, এ সময় এখানে কি করে এলেন? এই প্রশ্ন আমার মনে এতক্ষণ চাপা ছিল, পরিস্ফুট হইতে পাই নাই। আমি বলিলাম, আপনিও তো বাঙালি, এখানে কি করছেন? সে কথা পর হবে। আপনি কেন এখানে এসেছেন আগে বলুন। আমার সুর একটু কড়া। ক্ষীণ স্বরে বলিলাম, কাছেই জঙ্গল আছে, সেখানে শিকার করতে গিয়েছিলাম, ফিরতে রাত হয়ে গেল, পথ হারিয়ে ফেলেছি। আপনার বাড়ি কোথায়? মুঙ্গের, এখান থেকে 4-5 মাইল হবে। নাম কি? নাম বললাম। মনে হইল যেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়া উকিলের জেরার উত্তর দিতেছি। কিছুক্ষণ পর আর কোনো প্রশ্ন হইল না। লক্ষ্য করলাম প্রশ্নকর্তা উদ্ধত ডান হাতখানা পকেটের দিকে অদৃশ্য হইয়া গেল। টর্চের আলো আমার মুখ থেকে নামিয়া মাটির ওপর একটি উজ্জ্বল চক্র সৃজন করিল। আপনি নিশ্চয়ই বাড়ি ফিরতে চান? সাগ্রহে বলিলাম, সে কথা আর বলতে, তবে একটা আলো না পেলে। প্রচ্ছন্ন অনুরোধটা অসমাপ্ত রাখিয়া দিলাম।